নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। এবং আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী বিশেষ আলাপচারিতায় বিশিষ্ট জনের উপস্থিতিতে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন। তার মধ্যে তিনি কড়া বার্তা দিয়েছেন একেবারে অবৈধ মিয়া মুসলমানদের। তিনি বলেছেন বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে তিনি একেবারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাকের তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন যে শনাক্ত হলেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। স্থানীয় মুসলমানদেরও এখানকার হিন্দুদের কথা ভাবার পরামর্শ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ যে বিষয়টি আমাদের সামনে এসেছে হিন্দু এলাকায় তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী আরো একটি বিষয় বলেছেন যে হিন্দু এলাকায় গোমাংস বিক্রি করে হিন্দুদের ভাবাদর্শে আঘাত না করার তিনি আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশ থেকে এই মুহূর্তে আরো একটি যে বিষয় উঠে আসছে সেটি হচ্ছে যে ইউনুসের বাংলাদেশে ফের হিন্দু নিধনের চেষ্টা। এবার আক্রান্ত হয়েছে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায় খোকন চন্দ্র দাস এবং পেশায় চিকিৎসক এবং ওষুধ ব্যবসায়ী খোকনকে প্রথমে ছুরিকাঘাত করা হয় এবং পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা দুষ্কৃতীদের। বাংলাদেশে ইউনুস সরকারের নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ হয়েছে এবং সেই যে তালিকা প্রকাশ হয়েছে তাতে বিতর্ক দানা বেঁধেছে। কি লেখা রয়েছে ওখানে? 2026 সালে হিন্দুদের একাধিক উৎসবের জন্য বরাদ্দ ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ কিভাবে হেনস্থা করা হচ্ছে হিন্দুদের বাংলাদেশের বুকে সেটার আরো একটি প্রমাণ কিন্তু পাওয়া গেছে। একেবারে হিন্দুদের যে সমস্ত উৎসব রয়েছে, জন্মাষ্টমী থেকে শুরু করে সরস্বতী পুজো, এমনকি ভাষা দিবস এবং মে দিবস পর্যন্ত একেবারে বাতিল করে দেওয়া হয়েছে ক্যালেন্ডার থেকে। অর্থাৎ ইউনুস সরকারের এই যে পদক্ষেপ তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে যারা রয়েছেন বাংলাদেশের হিন্দুরা, সংখ্যালঘুরা। আজকে আমাদের আলোচনার দুটি প্রসঙ্গ, একদিকে অসমের মুখ্যমন্ত্রী যেসব মন্তব্য করেছেন, যেভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে, পাশাপাশি বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, হিন্দুদের উপর যে নির্যাতন এবং একের পর এক যে ইউনুস সরকারের একেবারে দমন নীতি তা নিয়ে কিন্তু থাকছে। এবং আমাদের সঙ্গে যারা বিশিষ্ট অতিথিরা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে এওডিএফ এর মুখপাত্র হাসিনা আহমেদজি এবং সঙ্গে রয়েছেন সমাজকর্মী কার্তিক দা রয়েছেন আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার এবং কংগ্রেস নেতা এই মুহূর্তে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়। প্রত্যেককে জানাচ্ছি এই মুহূর্তে সাফ কথায় স্বাগত। এবং প্রথমেই আমি শুরু করব কার্তিক দাকে দিয়ে। কার্তিক দা, তোমার থেকে শুরু করছি আজকে সাফ কথা। কার্তিক দা, বর্তমান যে পরিস্থিতি আমরা দেখে আসছি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অসম সরকার উচ্ছেদ চালিয়ে যাচ্ছে। অবৈধ যারা সরকারি জমি দখল করে রয়েছে, অবৈধ বেদখলকারীরা রয়েছেন যারা সরকারি জমি দখল করেছে, একদিকে তো উচ্ছেদ চলছে, অন্যদিকে কালকে কিন্তু 1 জানুয়ারিতে অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে পুশব্যাক সম্পন্ন করা হবে এবং যারা বাংলাদেশিরা অবৈধভাবে এখানে অনুপ্রবেশ করে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রথমে তো নিউজ লাইভ বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা এরকম একটা ডিসকাশন নিয়ে এসেছেন, কারণ এই মেসেজগুলো একদম লাউড অ্যান্ড ক্লিয়ার পৌঁছে যাওয়াটা খুবই জরুরি এখন। কারণ কি, এই 2 দিন পরই পুশব্যাকের কথাটাই উঠুক বা এই উচ্ছেদের কথাটাই উঠুক, এটাতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও ব্যস্ত থাকে, আমাদের মুখ্যমন্ত্রী হোক বা বিরোধী দল সবাই ব্যস্ত থাকে। তো এটা নিয়ে যদি সবসময় এরকম ব্যস্ত থাকা হয় তাহলে পরবর্তী কাজ কখন করবেন? তো যে এখন যেটা কন্ডিশন চলছে উচ্ছেদের কথা, হ্যাঁ অবভিয়াসলি এখন যদি সরকারি জমি এরকম অবৈধ প্রকারে যদি দখল করে রাখে তো ওখানে উচ্ছেদ করাটা খুবই ওয়েলকাম স্টেপ বলবো আমি, যেটা নাকি প্রিভিয়াস গভর্নমেন্টে যেটা করতে লেগেছিল ওনারা করেননি। আইদার ওনাদেরকে সংস্থাপন দিতে লেগেছিল, না হলে উচ্ছেদ করতে লেগেছিল, বাট ওনারা কি করেছিল ওটাকে লাইক রেখে দিয়েছে এন্ড ভোট ব্যাংক হিসাবে ইউজ করেছিল। তো এখনের সরকার যেটা করছে এটা আমি একটা ওয়েলকাম স্টেপ বলবো। আর সঙ্গে যেটা নাকি আপনারা বললেন আরেকটা টপিক কি ছিল, তিনি বলেছেন যে যেসব হিন্দু এলাকা রয়েছে হিন্দু এলাকায় গোমাংস নিষিদ্ধের বিষয়টি তিনি সামনে রেখেছেন। হ্যাঁ, হিন্দু এলাকায় গোমাংসের কথাটা, এটা দেখুন, এটা মুখ্যমন্ত্রী যদি বলতে লেগেছে তাহলে কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক কথা, কারণ এটা নিজে থেকে বোঝা দরকার। কারণ কি দেখুন, সবারই একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট থাকে বা একটা ধর্মীয় বিশ্বাস থাকে, ওটাকে আঘাত করাটা একটা সচেতন নাগরিকই হোক বা একজন নর্মাল নাগরিকই হোক, ওনাদের জন্য এই কথাটা কিন্তু মানে মেনটেন করাটা খুবই প্রয়োজন। আর যদি মুখ্যমন্ত্রী বলছে এটা খুব বড় একটা ডায়লগ। আর তাছাড়া হ্যাঁ, আরেকটা কথা আপনি বলেছেন যে অবৈধ অনুপ্রবেশকারী কথাটা, অবৈধ অনুপ্রবেশকারী যদি এখনো আছে এটার জন্য ভুল কার
আর এখন যে সরকার ওনাদেরকে পুশব্যাক করছে, ওয়েলকাম স্টেপ। আর আমি বলবো যে এই কথা কিন্তু সবাই এগ্রি করবে, কি বিরোধী, কি সমাজকর্মী, কি যারা নাকি রাজনীতিতে আছেন বা নন রাজনৈতিক, সবাই এটা করবে। কারণ অনুপ্রবেশকারী যে দেশেরই হোক, অনুপ্রবেশকারী আর ওনারা থ্রেট টু দ্য সোসাইটি, থ্রেট টু দ্য আপনারা বলতে পারেন দেশ, থ্রেট টু দ্য ইকোনমি, এভরি সেক্টরে কিন্তু অনুপ্রবেশকারী শুধু থ্রেটই। তো ওদেরকে চিহ্নিত করে ওদেরকে পুশব্যাক যদি করা হয় ন্যায়িক মাধ্যমে, তাহলে ওয়েলকাম স্টেপ। আমি এটা খুব মানে ভালো একটা হিসেবে বেশ, কার্তিক দা, তো আপনার তোমার মুখ থেকে শুনলাম সমস্ত বিষয়গুলো। আমি এবার দর্শকদের সামনে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য রয়েছে সেটা একবার সামনে রাখবো। সরকার আৰু অসম চৰকাৰ এটা সিদ্ধান্তত উপনীত হৈছে যে এজনক বিদেশী বুলি ডিক্লেয়াৰ কৰাৰ পিছত তেওঁ ভাৰতত থকাৰ তেওঁৰ অধিকাৰ নাই। আমি তেওঁক পুছবেক কৰিম। আৰু অলৰেডি যোৱা 3 মাহত মোৰ দেন 2000 পাৰ্চন হেজ বিন পুছবেক। খিলঞ্জীয়া মুছলমান আৰু খিলঞ্জীয়া হিন্দু সকলোৱে লগ লাগি অসমখনক আমি কেনেকৈ ৰক্ষা কৰিম তাৰ বিষয়ে আলাপ আলোচনা কৰিব লাগে। যে হিন্দু প্ৰধান অঞ্চলত গৰু মাংসৰ ভক্ষণ বন্ধ হ'ব লাগে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় রয়েছেন। সঞ্জীব বাবুর কাছে যাব। সঞ্জীব বাবু, শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এর আগে কার্তিক দাও কিছু মন্তব্য করছিলেন যে তিনি সপক্ষে বলছিলেন যে এই যে পুশব্যাক খুব প্রয়োজন এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কুর্নিশযোগ্য পদক্ষেপ। আপনার কি মনে হচ্ছে, আপনাদের বিরোধী দলের মুখপাত্র হিসেবে আপনার কি বক্তব্য এই বিষয়ে? দেখুন, জেনুইন ইলিগাল ইমিগ্রেন্টসের পুশব্যাকটা প্রত্যেক সরকারই চায়, প্রত্যেক রাজনৈতিক দলই চায়। আজকে কংগ্রেস দলের পক্ষ থেকে এই কথাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা ইলিগাল মাইগ্রেন্টস আছেন ওদেরকে আফটার কনফার্মেশন অফ দেয়ার ইলিগালিটি ওদের পুশব্যাকটা প্রয়োজন, এটা আমরাও মনে করি। কিন্তু যখন একজন মুখ্যমন্ত্রী হয়ে একটা এজিটেটেড ওয়েতে যখন কথা বলা হয় যে আমি কালকে ওখানে উচ্ছেদ করবো, পরশু আমি ওখানে উচ্ছেদ করব, এবং যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে ওরা কিন্তু বিগত 2021-এ they were the voters, maximum of them voted for any of the party, ওরা নিজের ভোটাধিকারটা প্রয়োগ করেছে। এবং আজকে ডেটে যারা ভোটাধিকার প্রয়োগ করেছে, যাদের ভোটে সরকার হয়েছে, তাহলে প্রথম ডিক্লেয়ার করা দরকার যে যাদের উচ্ছেদ হয়েছে ওরা সবাই ফরেনার্স, ওরা ইলিগাল মাইগ্রেন্ট, এবং ওদের ভোট দিয়ে যে সরকার হয়েছে সরকারটাও তো ইলিগাল। আমার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে দিল্লি পুলিশ একটা মহিলাকে, সেই মহিলাকে সোনালী খাতুন বলে একজন মহিলাকে ওরা ডিপোর্ট করেছিল জুন মাসে, এবং সেই মহিলা ডিপোর্ট হওয়ার পরে অ্যাপিল করলেন এবং সুপ্রিম কোর্ট আবার ওনাকে পুনর্বহাল হিসাবে সম্মানের সাথে ভারতবর্ষে এসে থাকার অনুমতি দিল, এবং ডিসেম্বর মাসে উনি আবার ভারতে ফিরে আসলেন। তারপরে এইরকমও ইনস্টেন্স আছে যে ইলিগালিটিটা 100% কনফার্মেশন ছাড়াও লোকরা পুশব্যাক হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই প্রসেসটাকে কংক্রিট অথেন্টিক ওয়েতে অ্যাভেল করা প্রয়োজন, যে যাকে পুশব্যাক করা হবে ওকে যাতে 100% স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেওয়া হয় যে হি ইজ অর সি মে বি এ ইলিগাল মাইগ্রেন্ট। না হলে কি হবে, দিল্লি পুলিশ পাঠাবে, পুশব্যাক করবে, আবার সুপ্রিম কোর্ট এনে আবার ভারতবর্ষে এনে বলবে যে সেটা ভুল তথ্য ছিল। তাহলে একটা ইনস্টেন্স আমাদেরকে প্রমাণ করছে এরকম আরো হতে পারে। এবং যে কোনো উচ্ছেদ বলুন বা পুশব্যাক বলুন, কোনো গ্রাজ নিয়ে বা কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে বা এম নিয়ে করা উচিত না, এটা সিস্টেমে করা উচিত। এবং যেখানে আমাদের আসাম কোড আছে, যেভাবে আমাদের কা হয়েছে, যেভাবে এনআরসি হয়েছে, আজকে দেখা যাচ্ছে কা কোডের সাথে এনআরসির সাথে কি বলে এটাকে, কা এনআরসি, এবং এটাকে কোলাইড করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা সঠিক হবে না। যে কোনো দল বা সরকারের বিষয় নয়, এটা নাগরিকত্ব চিন্তিত করার ব্যাপার, অথেন্টিসিটির ব্যাপার, জেনুইনিটির ব্যাপার আছে। এবং যেভাবে আসাম কোর্টকে একটা কন্ট্রাডিক্ট করছে কা, ঠিক আছে, সেটাকে কন্ট্রাডিক্ট করছে এনআরসি। আমার মনে হয় 3টা পদ্ধতি আসামে রয়ে গেছে ইলিগাল মাইগ্রেন্টসকে ডিটেক্ট করার, কিন্তু কোন পন্থাতে সরকার যাচ্ছে
সেটা সরকারি সিদ্ধান্ত আমি এই নিতে বিষয়ে পারবে। একদমই আমি এই বিষয়ে সুব্রজ্যোতি বাবুর কাছে যাব। সুব্রজ্যোতি বাবু, যে বিষয়টি সঞ্জীব বাবু উল্লেখ করলেন, যাতে অন্যায়ভাবে কেউ অনুপ্রবেশ চিহ্নিত না হয়, যাতে অথেন্টিক হয় সমস্ত বিষয়টি, সেই বিষয়ে তিনি মন্তব্য করলেন। একটি উদাহরণও তিনি দিলেন, সোনালী খাতুনের উদাহরণ। আমি একটা জিনিস বলবো কি, যে এখন যে ড্রাইভটা চলছে সেটা একদম লিগ্যাল, কারণ দেয়ার ইজ এ অ্যাক্ট। আমার উনি হয়তো ভালো থেকে জানেন যে একটা অ্যাক্ট আছে, দি ইমিগ্রেশন এক্সপ্লানশন অফ আসাম অ্যাক্ট 1950, যেটার কথা উনি সবসময় বলেছিলেন কি আগের সরকার যারা ছিল ওনারা ব্যর্থ হয়েছেন এই আইনকে প্রয়োগ করার জন্য। এই আইনেই বলা আছে যদি কাউকে যদি সন্দেহজনক যদি কেউ যদি থ্রেট থাকে এবং উনি যদি সন্দেহজনক যদি থাকে এবং উনি যদি ডিক্লেয়ার থাকে, ওনাদেরকে কীভাবে রিমুভ করা, ওনাদেরকে কি পুরো কমপ্লিট প্রসেস দেওয়া আছে। এবং এটা আমি বলবো উনি যে কথাটা বলছেন এটা তো ওনাদের ব্যর্থতা কি ওনারা এইসব আইন প্রয়োগ করে। ডাউটফুল আর ইললিগ্যালের মধ্যে কি ডিফারেন্স নেই নাকি? ডাউটফুল এন্ড ইললিগ্যালের মধ্যে কি পার্থক্য নেই? না, শুনুন না আমার কথাটা আগে, আপনি একটু ধৈর্য ধরুন। এটা তো আপনাদের বিফলতা কি আপনারা এইসব আইনকে প্রয়োগ করতে পারেননি। এইসব আইনকে আপনারা প্রয়োগ করতে পারেননি, সেটা আপনাদের বিফলতা। যদি আপনারা জানতেন এইসব আইনের কথা তাহলে আপনারা বহুত আগেই আসামকে বিদেশি মুক্ত করতে পারতেন। এইসব আপনাদের চিন্তাধারাও ছিল না, এইসব আপনাদের মানসিকতায়ও ছিল না। তার জন্য আপনারা আজ যে প্রসেসটা হচ্ছে, হ্যাঁ, একদম যারা এই সন অফ দ্য সয়েল, যারা আমরা সন অফ দ্য সয়েল, আমরা এই সব উদ্যোগকে ভালো পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এইসব কথা, এইসব যে বিরোধিতা করছেন, সেটি জনসাধারণ তো আপনাদের এইসব বক্তব্য একদমই আপনাদের সাথে নেই। সেটা আপনার কিভাবে বুঝলেন যে বিরোধিতা করছি? না না, আপনি তো আপনি মাইন্ডসেটটা নিয়ে না এসেছেন। না আপনাদের এটা না 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 আপনারা তো নেগেটিভই ক্রিয়েট করেন এইসবকে নিয়ে। এটা হচ্ছে কি আপনাদের নেগেটিভ। আপনারা এইসব করে সংখ্যালঘুদের কিভাবে ভোট আদায় করতে হয়, দিস ইজ দ্য নেগেটিভ। এটা হচ্ছে কি নেগেটিভ, দিস ইজ ইউর নেগেটিভ। আমি বলছি আপনাকে, শুনুন, আপনারা প্রথমে আপনারা একটা বিশেষ জনগোষ্ঠীর মানুষদেরকে ভয় দেখিয়ে ভয় দেখানোর দিন শেষ। আপনাদেরকে এইসব ভয় দেখানোর দিন শেষ, এইসব নেগেটিভ স্প্রেড করার দিন শেষ। এইসব অযুক্তিকর ইললজিক্যাল যেসব আনলফুল এইসব বক্তব্য, এইসব হ্যাঁ অফকোর্স আজ বটদ্রবা থান হয়েছে, সে জায়গায় আপনারা একটা ভালো দিকে কি করেছেন সেটা আপনারা বলতে পারবেন? বটদ্রবা থান হয়েছে, গুরুজনার যেখানে জন্ম সে জায়গায় আপনারা কি করেছেন আপনারা বলুন। আপনি জানেন সে জায়গায় একদম পার্শ্ববর্তী স্থান পর্যন্ত অবৈধ মানুষরা জায়গা দখল করে নিয়েছিল। আপনারা কি করেছেন? আপনারা কিচ্ছু করেন নাই। আপনাদের পলিসি ছিল আপনারা ভয় দেখিয়ে নির্বাচনে বৈতরণী পার করা। আপনারা সরকারে এত বছর ছিলেন, তাহলে আপনারা কেন কোনো উদ্যোগ নেননি? হ্যাঁ, আপনারা কি করেছেন? আপনাদের সময় এই আইন ছিল। আপনাদের সরকারের আমলে আপনারা কজনকে বহিরাগতকে পুশব্যাক করেছেন? আপনারা 2014 থেকে 2024 10 বছর, আর 2026 চলে এসেছে 12 বছর আপনার কেন্দ্র সরকারে আছে। শুনুন, একটা কথা আমি বলি আপনাকে, আমি আপনাকে একটা কথা বলি। আপনারা কি বলেছেন? আপনাদের এক্সট্রাডিশন ট্রিটি নেই। আপনাদের এক্সট্রাডিশন ট্রিটি নেই। আপনারা আইনই জানতেন না কি আইনে বলছে আপনাদেরকে কোন আইনের আওতায় আপনারা এই সব ইলিগাল ইমিগ্রেন্টসকে। হ্যাঁ, এই সরকার জানে না আইন। আরে আপনারাই তো পারেন নাই, তাহলে আপনারা বলুন না আপনারা এই আইনকে ইউটিলাইজ করেছিলেন না করেন নাই। আপনাদের নলেজই নেই এই আইনের ব্যাপারে। আপনার এই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই আইনের ব্যাপারে পাবলিকলি বলেছেন এবং তার পরবর্তীতে ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনাররা এই আইনের আওতায় উনারা এই বিদেশিদেরকে বহিষ্কার করছেন। আপনারা তো আইনই জানতেন না। আপনারা তো তাহলে কয়বার প্রয়োগ করেছেন? আপনারা কজন বিদেশিকে বহিষ্কার করেছেন এই আইনের আওতায়? আপনারা একটা জনগোষ্ঠীকে দর দেখিয়ে ভয় দেখিয়ে নির্বাচন পার করেছেন। সেই জনগোষ্ঠী আজ শিক্ষিত, সেই জনগোষ্ঠী আজ অগ্রসর ভূমিকায় আছে। সেই জনগোষ্ঠীরা আপনাদেরকে আর কখনোই ভোট দেবেন। আপনারা নিশ্চিত থাকুন। আপনারা সর্বদা শুনুন, আপনাদের নেতাদের বক্তব্য শুনে আমাদের হাসি লাগে। আপনারা এত বছর সরকারে ছিলেন, কেন্দ্রে ছিলেন 10 বছর, রাজ্যে ছিলেন 15 বছর। আপনারা কি করেছেন? আপনারা আপনাদের শ্বেতপত্র প্রকাশ করুন। আপনি বলছেন আইন জানে না, এটা হাস্যকর ব্যাপার, এটা পাগলের প্রভাব। শুনুন, তাহলে আপনারা এই আইন প্রয়োগ কবার করেছেন আপনি বলুন না। আপনারা এই আইন কয়বার প্রয়োগ করেছিলেন? তো বলছি যে সরকার 2014 তে এসেছে যে আমরা সমগ্র ভারতবর্ষ থেকে বিদেশি মুক্ত করব, 2014 থেকে 26 পর্যন্ত কজনকে করেছে? আরে এখন তো বিদেশিকে যখন খেদা হয় তখন আপনাদের কষ্ট হচ্ছে, কারণ এরা তো আপনাদের ভোট ব্যাংক ছিল।
আপনারা পলিটিক্স করছেন। শুনুন, আপনাদের কষ্ট আপনারা হচ্ছে, politics করছেন, আপনাদের যে কষ্ট ভয় হচ্ছে, দেখাচ্ছেন। দেখুন, আমি ঠিক আছে, আপনাদের ঠিক আছে। কষ্ট হচ্ছে। শুভ্রতি, ভয়টা আপনারা দেখাচ্ছেন। সজীব বাবু, বেশ, আমাদের সঙ্গে এআইটিভির মুখপাত্র হাসিনা জিও রয়েছেন। হাসিনা জি, যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা, আমি আপনার কাছেও যাব, যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হবে, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে শনাক্ত হলে অবৈধ যারা রয়েছেন বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানো হবে। কি বলবেন? জি, প্রথমে আমি নতুন সালের এই বছরের শুভেচ্ছা জানাইছি আপনাদের নিউজ লাইভ বাংলাকে। আর তারপর বিষয়টা নিয়ে আসছি যে এই নতুন সালের প্রথম জানুয়ারিতে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি সংবাদ মেলে এইসব কথা বলছেন যে যারা বাংলাদেশি বা ওইরকম লোক ওনাদেরকে পুশব্যাক করে দেওয়া হবে। তো আমাদের ওইরকম কোনো বিরোধ নাই, কারণ যদি কেউ বাংলাদেশে এখানে আসে, আমরা চাই যে ওনাদেরকে পুশব্যাক করুক বা সিনাক্ত করুক, সিনাক্ত করে যদি ভারতীয় না হয় তাহলে যে দেশের লোক বাংলাদেশের যদি হয় বাংলাদেশে পাঠায়, বা অন্য কোনো দেশের যদি হয় এই দেশে পাঠায়, ওইটা আমাদের স্পষ্ট কথা ওইটা। তারপর যেটা আপনি যদি দেখেন যে এইসব ঘটনা এই কিছুদিন আগেও এরকম হয়েছে, পুশব্যাক করার পর আপনার মরিগাঁওর খায়রুল ইসলাম বলে একজন শিক্ষক, ওনাকে পুশব্যাক করা হয়েছিল, পরে ডকুমেন্টসগুলো চেক করে পরে আবার ফেরত আনছে। তো আমরা চাই কি যে এটা একটা আপনার ভালোভাবে হোক বস্তুটা, যে নথিপত্রগুলো যখন পুশব্যাক করে তার আগে ভালো করে চেক করে ভেরিফাই করে যদি বিদেশি হয় স্পষ্ট করার পরে তারপরে পুশব্যাক করাটা ভালো। কিন্তু এরকম ঘটনা আরও অনেক ঘটেছে। আপনি নলবাড়ির শাহিনা খাতুন বলে একজন গড়িয়া মরিয়ার আপনার মহিলা, ওনাকেও পুশব্যাক করছে, আর ওইটা ইন্টারন্যাশনাল নিউজেও ভাইরাল হয়েছে বর্তমান, যে উনি ভারতীয়। তো এই যে সিস্টেমটা যে পুশব্যাক কিভাবে চলছে, যদি আপনার ভালোভাবে হয় যে ডকুমেন্টসগুলো ভেরিফাই করাটা উচিত। হ্যাঁ, পুশব্যাক যেভাবে চলছে, আপনি বললেন যে পুশব্যাক যেভাবে করানো হচ্ছে সেটা সঠিক পথে এগোচ্ছে না, সঠিক পথে হয়েছে না। কারণ কি আপনার যদি সঠিক হইতো তাহলে এরকম করে পুশব্যাক করার পর আবার ভারতীয় বলে চিনাক্তকরণ করা হয়েছে, তারপর আনা হয়েছে, ফিরিয়ে আনা হয়েছে। এক্স্যাক্টলি। তো আনাকে মানে পুশব্যাক মানে করা হয়েছে কেন, মানে যদি ভারতীয় লোক তাহলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা উচিত ছিল পুশব্যাক করার আগে। তো পুশব্যাক করার পর ওইখানে গেছে, যাওয়ার পর আবার যখন চিনাক্ত হয়েছে যে না ওরা ভারতীয় লোক, তো পুশব্যাক কেন করা হইলো, ওই মানুষদেরকে হারাহাস্তি কেন করা হইলো, ওইটা হলো বিষয়। যে মুখ্যমন্ত্রী মহাশয় একটা ভালো স্টেপ নিছে যে পুশব্যাক যদি ভারতীয় লোক না হয় বিদেশি লোকদেরকে কেন রাখবো এখানে ভারতবর্ষ বা আসামে। তো ওইটা আমরা বিরোধ করি নাই, আমাদের জন্য ওইটা ওয়েলকাম, যে ওইটা একটা ভালো পদক্ষেপ। যদি অন্য দেশের লোক এখানে আছে তাহলে ওটা পুশব্যাক করাটা উচিত, বাট বিষয়টা এরকম হওয়া উচিত না যে ভারতীয় লোক মানে হারাহাস্তি করে পুশব্যাক করে বর্ডারের ওইখানে ছেড়ে আসলো, তারপর আবার ধরা পড়লো যে না উনি তো ভারতীয় লোক, তো আবার ফেরত আনা হইলো। তো এই সিস্টেমটা যেটা, এই সিস্টেমটা মানে আইনি প্রক্রিয়া হিসাবে আর কিছু আপনার স্পেসিফিক্যালি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে ডকুমেন্টস তারপরে করাটা উচিত। সুব্রতী, উনি যেমনটাই বললেন আইনি প্রক্রিয়াটা ঠিকভাবে করা উচিত, যাতে এই ধরনের ঘটনা আবার না ঘটে, পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ এই ধরনের কিছু সমস্যা কিন্তু পুশব্যাকের ক্ষেত্রে থেকে যাচ্ছে। দেখুন, সিস্টেমের এটা একটা বহুত বড় প্রসেস, এবং আমি ভাবি যে সিস্টেমের মধ্যে কোনো হয়তো ভুল হতে পারে, তার জন্য আমাদের কোর্ট আছে, কোর্ট ধরিয়ে দেবে কি এই পুশব্যাকটা লিগ্যাল হয় নাই, ওই পুশব্যাকটা লিগ্যাল ছিল। যারা পুশব্যাক যাদেরকে ধরুন পুশব্যাক করা হয়েছে ওনারা যদি প্রপার লিগ্যাল ফর্মে যান, অবভিয়াসলি কোর্ট ওনাদের ডকুমেন্ট দেখে ওনাদেরকে রিলিফ দিবে, তার জন্য প্রপার মেকানিজম আছে। কিন্তু মেইন বেসিক কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে পুশব্যাক করার মানসিকতা। এখন ওনারা যাদের কথা ওনারা বলছেন, ওনারা যদি অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল ফোরামে যেতেন, ওনারা রিলিফ পেয়েছেন বা হয়তো গেছেন, ওনারা অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ পাবেন আমার বিশ্বাস। হ্যাঁ, কারণ দেশে আইন কানুন রয়েছে, এবং এইসব আইনের আওতায় যদি পুশব্যাক যদি লিগ্যাল না হতো তাহলে আমাদের দেশের আইন আদালতে আগেই এইসব জিনিসের উপর স্থগিতাদেশ দিয়ে দিত। কিন্তু আমাদের এই যে আইন রয়েছে সেই আইনে স্পষ্টভাবে বলা রয়েছে কীভাবে পুশব্যাক করা হবে কি না, ডিস্ট্রিক্ট কমিশনারদের কি পাওয়ার দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট কমিশনাররা কি করবে। এর জন্য এই সবকে নেগেটিভ বানিয়ে, ফলস নেগেটিভ বানিয়ে জনগণের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা, আমি ভাবি এটা একটা মানে ইলেকশনের আগে একটা এজেন্ডা হয়ে গেছে। কিছু সংখ্যক পার্টিকুলার কিছু কমিউনিটি মানুষদেরকে ভয় দেখানো এবং কীভাবে এই ইলেকশন জিতা যায় বা পার করা যায়, এই হচ্ছে গিয়ে এটা একটা নেগেটিভ স্প্রেড করা।
নাথিং এলস, কারণ কোর্ট রয়েছে, দেশে আইন রয়েছে এবং আমরা সবাই কোর্টের উপর বিশ্বাস রয়েছে এবং কারোর যদি কোনো রাইট যদি ভায়োলেট হয় অবভিয়াসলি ওনারা কোর্টে যেতে পারেন এবং সর্বদা আমরা দেখেছি কি অর্থাৎ আইনে দ্বারস্থ হয়ে সমস্যার সমাধান করা যেতেই পারে যদি অবভিয়াসলি কোথাও আমাদের সমস্যা দেশে হয়েছে। সব জায়গায় এক একটা স্টেপ রয়েছে, কারোর যদি হাইকোর্টের ওনারা আপিল কেস করবেন, ওনারা যদি স্যাটিসফাইড না হন ওনারা সুপ্রিম কোর্ট যাবেন, অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম রয়েছে এবং কোর্ট স্ক্রুটিনি করে দেখবে। এর জন্য আমি বলছি কি প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে মানসিকতা। এই এই যে সরকার পুশব্যাক হচ্ছে আমাদের অসম সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট কুর্নিশ জানানোর মতনই পদক্ষেপ, কারণ এক্স্যাক্টলি আমি সঞ্জীব বাবুর একটা বক্তব্য আমি আগে বলেছি কি উনি বলছেন যে কি লিগ্যাল না, সেটা আমরা এখানে বসে ডিসাইড করার অথরিটি না, সেটা হচ্ছে গিয়ে কোর্ট। উনি যদি ভাবেন উনি এগ্রিভড এই সব বিষয় উনি কোর্টে যাক, উনি কোর্টে যুক্তি দেখা কি কোনটা লিগ্যাল কি না। আমরা এখানে এই সব অপিনিয়ন দেওয়ার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। আমি আরো একটি প্রসঙ্গে এবারে আসবো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরো একটি বক্তব্য তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন, যে সমস্ত হিন্দু এলাকা রয়েছে অর্থাৎ হিন্দুদের কথা ভাবার জন্য পরামর্শ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। কারণ আমরা দেখেছি যে হিন্দু অধ্যুষিত এলাকায় আমরা দেখেছি হিন্দু এলাকায় গোমাংস বিক্রি হচ্ছে, লাভ জিহাদের ঘটনা ঘটছে। সে জায়গায় দাঁড়িয়ে যারা স্থানীয় মুসলমানরা রয়েছে, যারা স্থানীয় সংখ্যালঘুরা রয়েছেন, তাদেরকে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর তিনি একটা পরামর্শ এবং আহ্বান জানিয়েছেন। আমি প্রথমে যাব কার্তিক বাবুর কাছে। কার্তিক বাবু কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই একটা সমস্যা কিন্তু অনেক আগের থেকেই ছিল, কিন্তু আমি এটা বলবো যে স্ট্রিক্ট কিছু রুলস এন্ড রেগুলেশন এন্ড লর মাধ্যমে অনেক কিছু মানে এরকম ইন্ট্রোডিউস করা হয়েছে, যেরকম বি ব্যানের উপর অনেক কিছু ল এখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তারপর কিন্তু ঘটনাগুলো অনেকটা কমেছে। তার জন্য কিন্তু আমি বর্তমান সরকারকে আমি ধন্যবাদ দেব। তারপরে লাভ জিহাদের ঘটনায় বলুন, এগুলো অনেক কিছু এখন কিন্তু মানুষ সজাগ হয়েছে। একটা হলো ঘটনাকে বন্ধ করা, একটা হলো ঘটনাটা নিয়ে সজাগতা একটা সৃষ্টি করা। তো এখন কি আমাদের জনগণ, সাধারণ জনগণ যারা, ওনাদের মনেও কিন্তু এটাকে নিয়ে সজাগতা আছে। তো অনেক কিছু কিন্তু অনেক রক্ষা পেয়েছে আর কমেছে। তার উপরও এখন যখন মুখ্যমন্ত্রী এটার উপর স্টেটমেন্ট দিচ্ছেন, দ্যাট মিনস উনি এখনো এটা নিয়ে অনেক কনসার্ন। তো এটা ওয়েলকাম স্টেপ বলবো। কিন্তু হ্যাঁ, এটার সঙ্গে আমি আরেকটা মানে লাইন আমি আগের প্রসঙ্গ থেকে আমি একটা অ্যাড করতে চাইবো, এই যে কারণ কি এটা ক্লিয়ার হওয়াটা অনেক, হ্যাঁ পুশব্যাক। মিস্টার খায়রুল ইসলাম যেহেতু টিচার, আমি স্যার বলে ওনাকে আমি ইচ্ছা করবো, তো ওনাদের কথাটা যে বলা হয়েছিল আমি এটাই বলবো যে উনি এখন বাড়িতে আছেন, আর নলবাড়ির আরেকজন বিবি কথা বলছে উনি এখন বাড়িতে আছেন। তো এটা হলো আমাদের সিস্টেম, অনেক দীর্ঘদিনীয় একটা সমস্যা। কিন্তু এই সমস্যাটা যখন সমাধানে সরকার এতখানি মানে কি ওনারা গুরুত্ব আরোপ করছেন, তখন ছোটখাটো এরকম একটা ঘটনা হতে পারে। আর ওটার ওপরও কিছু যাতে কারোর সাথে অন্যায় না হোক, সিস্টেম আছে। সিস্টেমে যখন ওনাদেরকে আবার নিয়ে আসলো, ওদেরকে সসম্মানে কিন্তু এখন বাড়িতে ওনারা আছেন। তো এটাকে সরকার আর আমাদের ন্যায়ালয়, আমার সিস্টেমকেও ধন্যবাদ দিতে হবে। আর জনগণ যেহেতু খায়রুল ইসলাম আর নলবাড়ির ওই মহিলার কথা বলা হয়েছে, দেখুন যে পাবলিকও যে সরকারের সঙ্গে আছে বা এর বিরুদ্ধে যে পাবলিকও নেই, তাতে কিন্তু দেখা যাচ্ছে অনেক হাজার হাজার কিন্তু আমার সংখ্যালঘু ভাই বোনরা ওনারাও কিন্তু বিজেপিতে যোগদান করছেন। তো এটা একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একদম মেসেজ যে এটা নিয়ে জনগণের মনে কোনো মানে দুটো মত নেই। সবাই চাইছে যে এই পুশব্যাকের আইনটাও একদম স্ট্রিক্ট হোক, তাহলে অনুপ্রবেশকারী ভয় করবে। আর এই ভয়টা আসাটা খুবই দরকার, খুব দরকার, একদমই একদমই খুব দরকার। আমি একদমই হ্যাঁ যেগুলো লোককে আপনার পুশব্যাক করা হয়, আর প্রথম তার আগে কথা হলো যে অনুপ্রবেশকারী, এই যে অনুপ্রবেশ করে এখানে ভারতবর্ষে, এই বস্তুটা এখনো কেন স্ট্রিক্টলি ব্যান করা হয় না? অনুপ্রবেশ কিভাবে করে, কেন করে? এটা আমি ভাবি যে সোনোয়াল সাহেব যখন মুখ্যমন্ত্রী আসছিল তখন এরকম কোনো স্ট্রিক্ট কোনো স্টেপ নেওয়া হয়েছিল না। এখন মুখ্যমন্ত্রী মহোদয় একটা স্টেপ নিচ্ছে, কিন্তু এটা অনেক সময় লেগেছে আর কি। তো আমি ভাবি যে এটা বহুত আগেই স্টেপ নেওয়াটা ঠিক আছিল আর কি। এটা বহুত লেট হইলো, আর লেট হলেও বস্তুটা যেহেতু স্টেপ নিচ্ছে ঠিক আছে। কিন্তু আমি ভাবি যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি গৃহ বিভাগে আছেন, আমি ভাবি যে একটা স্ট্রিক্টলি একটা নিয়ম করা উচিত যে কোনো লোক যারা ভারতীয় না অন্য দেশের থেকে অনুপ্রবেশ করে, ওই বস্তুটা মানে আপনার যেটা প্রবেশ করার যেটা দুয়ার, ওইটা আমি ভাবি যে ব্যান্ড করা উচিত বা বন্ধ করা উচিত, বা ওইরকম নিরীক্ষণ করার জন্য কিছু নিয়ম করা উচিত, যাতে ওইরকম কেউ অন্য দেশের লোক এখানে প্রবেশ
প্রবেশ করতে পারে না। তারপরে যেটা পুশব্যাক করছে, যেটা এই দুইজন ব্যক্তি ওনারা বললো যে পুশব্যাক করার পরে ভেরিফাই করে বা আপনার আইনি প্রসেস করে ওনাকে আবারও মানে ভারতে আনা হয়েছে। আমার কথা হইলো যে কেউকে ওইরকম পুশব্যাক করার আগে ডকুমেন্টসগুলো ভেরিফাই করা উচিত, কারণ একজন ব্যক্তিরা আপনি যখন পুশব্যাক করবেন, ওনাকে যখন বর্ডারের ওই দিকে সাইরা আসবেন, ওই মানুষটার যেটা মানে মেন্টালি আর মানে ফিজিক্যাল যেটা টর্চার হয় আমরা যেটা দেখছি আগের কেসে, একজন অ্যাডভোকেট হিসাবে আমিও এইসব ভালোভাবে পর্যবেক্ষণ করছি। গতিকে আমরা চাই যে কোনো লোক মানে নির্দোষী লোক এইভাবে হারাহাস্তি না হইক মেন্টালি আর ফিজিক্যালি, ওই বস্তুটা নিরীক্ষণ করা উচিত। আর এইটা নিয়ে স্ট্রিক্টলি কিছু নিয়ম পুশব্যাক হোক, বাট মানে এরকম ভাবে না যে আপনার বস্তুগুলো ভেরিফাই কারোর ডাউট হইলো আর পুশব্যাক করবেন, ওইটা না। ওনার ডকুমেন্টসগুলো ভালো করে ভেরিফাই করার পরে যদি ভারতীয় না হয় তাহলে পুশব্যাক করেন। এইটা না যে পুশব্যাক করার পরে পুশব্যাক করার পরে মানে আবার ভেরিফিকেশন করার পরে ভারতীয় তারপরে আনেন, কেন এই প্রসেসটা কেন? এটা আমি ভাবি যে এটা স্পষ্ট হওয়া উচিত, আর এইদিকে মুখ্যমন্ত্রী মহোদয় একটা স্টেপ নেওয়া উচিত। দেখুন, উনি যা কথা বলেছেন, আমি একটা কথা বলতে চাই যে যদি এই সব স্টেপ, যদি স্টেট গভর্নমেন্টে যা যা স্টেপ নিচ্ছে সেই সব যদি পুরো ওয়েল ভেরিফাইড প্রসেস না হতে পারে দুজনের ক্ষেত্রে ভুল হয়েছে, ওনারা ন্যায়ালয়ে গেছেন, ওনারা দুইজনে না, এরকম কেস আরো হয়েছে, কিন্তু আমি সিরিয়াল নাম করে আনি না, এরকম কেস একদম। আমরাও চাই কিন্তু এই সব আপনি যেটা মানে বলতে চাইছেন যে প্রসেস করে, কারণ আমাদের দেশ হিউম্যান রাইটস কমিশন আছে, হিউম্যান রাইটস কমিশন আছে, যদি এই সব এরকম না যে কেউকে আপনি মানে ডাউট করলেন আর লগালগ আপনাদের দেশে হিউম্যান রাইটস কমিশন আছে, কেন্দ্রে এরকমই নিয়ম আইনি অমানবিক হিউম্যান রাইটস বিষয়টা আছে, অমানবিক করা উচিত না। যদি আপনারা খোঁজাইতে আপনার উচ্ছেদ করছে এই ঠান্ডার মধ্যে, মানে যখন মানুষগুলারে উচ্ছেদ করা হয় তাদের যেটা অবস্থা হয়, আপনি যদি লক্ষ্য করেন সব বস্তু আপনার রাজনীতিতে আনাটা ঠিক না। আজকে উচ্ছেদ হয়েছে ঠিক আছে, যদি সরকারি মাটিতে আছে, কেউ ফরেস্টে আছে, ওইরকম এরিয়াগুলো খালি করা লাগবে, বাট এটা না যে যেটা হাইকোর্টের নিয়ম আছে সেই হিসাবে আপনার 15 দিন আগে নোটিশ দেওয়া। একদম, যদি না হতো হাইকোর্টে স্টে দিয়ে দিত, আমি ওইটাই কইছি, যদি এটা আইনত না হতো হাইকোর্টে স্টে দিত, হাইকোর্টে স্টে দিত। ওনারা সব রাইট, ওনারা হাইকোর্টে গেছেন, সুপ্রিম ওনারা হাইকোর্টে বারবার গেছেন, ওনারা রাইট এক্সস্ট করে নিয়েছে। অনেক পাইছি যে যারা নোটিশ পায় না তার আগেই ওইরকম করে মানে একদিন আগে নোটিশ দেয় বা 2 দিন আগে নোটিশ দেয়, তারপরে মানুষগুলোর মানে যে ঘর বাড়ি বস্তুগুলো যে অল্প ওইখানে থেকে যে অন্য একটা সেফ জায়গায় নিয়ে নিব, ওই সময়টা পায় না। আমি যদি আজকের প্রসঙ্গ বলি হাসিনা জি, আজকে যে ডবকায় যে উচ্ছেদটা হলো বনাঞ্চলে, সংরক্ষিত বনাঞ্চলে, সেখানে কিন্তু বহুদিন আগে নোটিশ দেওয়া হয়েছে এবং কিছু মানুষ কিন্তু তার আগেই সেখান থেকে সরে গেছে। ঠিক আছে, এটা এখন আইছে প্রসেসটা, কিন্তু এর আগে যত উচ্ছেদ হইছে আমরা তার যত আগেও ইনসিডেন্ট কিন্তু পাইছি সরকারের তরফ থেকে উচ্ছেদের সব নোটিশ সময় দেওয়া দেওয়া হয়েছিল, কারণ না হলে কোর্ট স্টে করে দেবে, কারণ কোর্ট স্টে করে দেবে, কারণ এর মধ্যে বোধকে আমি বলছি কি উনাদেরকে বোধ আছে এরকম, আমরা জেনেছিলাম যে উনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, শর্ট পিরিয়ড কোর্ট উনাদেরকে সময় দিয়েছে কি অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেওয়া হয়েছে উনাদেরকে খালি করার জন্য। এটাও একটা কথা, যখন আপনি উচ্ছেদ করবেন ওই মানুষ তো ভারতীয় লোক, ডকুমেন্টস তো আপনি দেখবেন মানুষগুলো ভারতীয় লোক, ওনাদের সবার দায়িত্ব সরকারের হতে পারে না, সবার দায়িত্ব সরকার হতে পারে না, আছে ওনাদের সেটা থাকার পলিসি জন্য হতে একটা পারে সেফ না, জায়গা দিতে লাগবে। সবার দায়িত্ব তো সরকার দিবে না। এত বছর ওনারা আরামে ছিলেন, সরকারি ভূমিতে ছিলেন, এখন নিজেদের ব্যবস্থা করতে হবে। 30 বছর 40 বছরও আছে ওই জায়গায় যেগুলো আমরা দেখছি ডকুমেন্টসগুলো। গতিকে এই সবগুলো দেখেন 30 বছরের মধ্যে নিজেদের বন্দোবস্ত কি করতে পারলো না? এত বড় প্রশ্ন তো আজকে সেটাই কি 40 বছর ধরে ওনারা কি নিজেদের বন্দোবস্ত করতে পারলো না? যদি মেইনলি যদি এটা একটা যদি ভাবতো মুখ্যমন্ত্রী মহোদয় যে আগে আমরা এসব করব, তো 5 বছরে আগেই তো করা লাগছিল, 5 বছরের প্রথম টাইমে সেটাই আজ আপনি স্বাগত জানান এই উদ্যোগকে। স্বাগত আমরা জানাই, আমরা বিরোধ করি না, উচ্ছেদ করো, যদি সরকার সবাই এটাকে ওয়েলকাম জানানো। লিগ্যাল ওয়েতে। হাসিনা জি, আমার একটা প্রশ্ন, হ্যাঁ কিছুদিন আগে আপনাদের দলেরই সুপ্রিমো বদরুদ্দিন আজমল সাহেব তিনি কিন্তু উচ্ছেদের জায়গায় গেছেন, উনাদের পাশে দাঁড়ানোর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে কোথাও না কোথাও এমন কেন আমাদের মনে হচ্ছে যে যারা অবৈধভাবে সরকারি জমি দখল করেছিল তারা অবৈধ নাগরিকও হতে পারে, এই দেশের নাগরিকও হতে পারে, বাইরের নাগরিকও হতে পারে, কিন্তু তারা যেভাবে অবৈধভাবে ছিল তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন আপনাদের সুপ্রিমো? অবৈধভাবে না, দেখেন মানুষগুলো ওইখানে আছে, মানবীয়তার খাতিরে তো মানুষের কাছে যাইতে লাগবে। আমরা যেহেতু রাজনীতিতে আছি, আমাদের একটা মানবীয়তার দিশটাও দেখতে, রাজনীতি করি মানে খালি রাজনীতি নয়, রাজনীতি করি মানে আমরা খালি
রাজনীতি নয়, মানুষের মানবীয়তার দৃষ্টিভঙ্গিতেও আমরা ওই মানুষদের যখন অসহায় লোক যখন আপনার বিপদে পড়ছে, ঘরবাড়ি ভাঙা দেওয়া হয়েছে, ওই মানুষদের এই ঠান্ডার সময়ে বাচ্চা নিয়ে বৃদ্ধ লোক থাকার জন্য একটা প্রোটেকশন, শুনুন আমি আরেকটা কথা বলি, এই সব আজ যারা এদেরকে শেল্টার দেওয়ার কথা বলছে ওনারা কিন্তু কার বিরোধিতা করে, ওনারা কিন্তু আবার কার বিরোধিতা করে? বাংলাদেশে যারা সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে এই দেশে এসে কোনোভাবে নিজে প্রাণ হাতে নিয়ে এই দেশে এসেছেন, উনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যে এনেছিল, উনারা যদি সত্যি অর্থে মানবিকতার কথা বলেন, উনাদেরকে সমর্থন করা উচিত। উনারা আজকে যদি উনাদেরকে শেল্টার দেওয়ার কথা বলেন, তাহলে এর আওতায় যারা সেই দেশে থাকতে পারে না উনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য উনারা সমর্থন করা উচিত। কিন্তু এখানেই হচ্ছে কি ডাবল স্ট্যান্ডার্ড, উনারা এক শ্রেণীর লোকদের বলেন যে উনাদের ভারতের দায়িত্ব, উনারা নাগরিক। যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম যে এবার কিন্তু আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্থানীয় যারা মুসলমানরা রয়েছে তারা যাতে হিন্দুদের কথা ভাবে, এবং এই যে গোমাংস বিক্রি হচ্ছে, জাব জিহাদ হচ্ছে, সেটাও কিন্তু রোখার ক্ষেত্রে আপনাদের সম্প্রদায়ের মানুষেরই সাহায্য চেয়েছে। দেখেন, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, গতিকে ওই দেশে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ভারতবর্ষের সব লোক বসবাস করে। এখানে ম্যাটারটা এরকম না যে হিন্দু এরিয়াতে কেউ আছেন, ওইখানে মুসলমানে কেউ অত্যাচার করছেন, বা মুসলমান এরিয়াতে হিন্দু, ওইরকম কিছু না। খাওয়া জিনিস যদি কোনো গোমাংস কোনো জায়গায় রাখছে, ওইটার জন্য আইনি ব্যবস্থা আছে। কেউ যদি ওইরকম কোনো কাজ করছে, মানে অ্যারেস্ট করে শাস্তি পাইছে। গতিকে এইরকম ঘটনা ওইরকম মানে একটা দুটো ইনসিডেন্ট ধুবড়িতে আমি দেখছি যে লাস্ট টাইম একটা ঘটনা ওইরকম হয়েছে, তারপরে হ্যাঁ বিহিত ব্যবস্থা নিয়ে হয়েছে। এখন রাখছে কেরা, ওইটা যদি কেউ রাখছে তাহলে ওনাকে অ্যারেস্ট করে ওইটা বিহিত ব্যবস্থা আইন হিসেবে যেটা শাস্তি পাওয়া উচিত। আপনার তরফ থেকে বা আপনাদের দলের তরফ থেকে বা আপনাদের সম্প্রদায়ের তরফ থেকে আমি যদি দর্শকদের জানাতে চাই যে আহ্বানটা মুখ্যমন্ত্রী করেছেন, সেটার কি আপনারা সমর্থনে রয়েছে? অফকোর্স, এটা তো রেসপেক্ট করা উচিত না? মানে দুইটা ধর্মের লোক যদি এক জায়গায় থাকেন, একজন আরেকজনকে রেসপেক্ট করা উচিত, এটা তো নিয়ম। আর যদি এরকম যে ঈদ আসছে বা কিবা কুরবানি হয়েছে কারোবার কি, ওইটা তো আমাদের নিয়মেও আছে যে কেউ কোনো ধর্মের অন্য ধর্মের লোক থাকলে ওইটা মানে করাটা ঠিক না আর কি। নিজের ধর্ম রাইখা পালন করে অন্য ধর্মকে রেসপেক্ট করা উচিত। এবারে দ্বিতীয় প্রসঙ্গে আসবো। আমরা জানি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, হিন্দুরা কিন্তু একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছে। সেখানে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, এবং যে শতাংশ হিন্দু এর আগে বাংলাদেশে ছিল 78 থেকে 79%, সেটা কমে গিয়ে এখন মাত্র 9% গিয়ে দাঁড়িয়েছে, এবং সেটাকেও নিঃশেষ করে দিতে চাইছে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, ইউনূস সরকার। এবারে যে দেখা গেছে আরো একজন হিন্দু যুবকের উপর একেবারে হত্যার চেষ্টা চালানো হয়েছে, কোনো মতে প্রাণে বেঁচেছে সে, এবং সে জায়গায় দাঁড়িয়ে তার নাম হচ্ছে খোকন চন্দ্র দাস। খোকন চন্দ্র একজন পেশায় চিকিৎসক। এর আগে আমরা দেখেছি দীপু চন্দ্র দাসকে, আমরা দেখেছি অমৃত মণ্ডলকে, এবারে কিন্তু একেবারে খোকন চন্দ্র দাসকে একেবারে পুড়িয়ে মারার কিন্তু পরিকল্পনা ছিল, হত্যার পরিকল্পনা ছিল, কোনো মতে প্রাণে বেঁচেছে। যে এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু সমস্যায় রয়েছে, আতঙ্কে রয়েছেন, অন্যদিকে আমাদের যে সরকার অর্থাৎ অসম সরকার পুশব্যাকে যে পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ আমি কেন আজকে বিষয়টা বলছি, ভারতবর্ষে যারা সংখ্যালঘু রয়েছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন না, যেমনটা বাংলাদেশের বুকে সংখ্যালঘুরা ভুগছেন। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে যে তাহলে যে হিমন্ত বিশ্ব সরকার যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে কতটা যুক্তিসঙ্গত এবং যে কতটা ন্যায়সঙ্গত তা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এবং পাশাপাশি বর্তমান বাংলাদেশে যেভাবে হিন্দুরা বঞ্চিত হচ্ছে, এমনকি ক্যালেন্ডার থেকে হিন্দু যেগুলো উৎসব রয়েছে, ছুটি রয়েছে, সেই হিন্দু উৎসবের ছুটিগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে, একেবারে মুছে ফেলা হচ্ছে। গতকালই সেই ক্যালেন্ডার প্রকাশ পেয়েছে, অর্থাৎ হিন্দুদের উপর বাংলাদেশে একেবারে নির্যাতন, একেবারে হিন্দুদের নিঃশেষ করার যে পরিকল্পনা ইউনূস সরকারের, তা আরো একবার সামনে এসেছে। আমি সঞ্জীব বাবুর কাছে যাব প্রথমেই। কংগ্রেসের মুখপাত্র রয়েছেন সঞ্জীব বাবু। যথেষ্ট উদ্বেগজনক বিষয় সঞ্জীব বাবু, মানে আমরা ভাবতে আমাদের অবাক লাগছে, স্বাধীনতার সংগ্রামে, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যেই ভারতের যে অবদান, হিন্দুদের যে অবদান, তাকে একেবারে ভুলে গিয়ে ইউনূস সরকার হিন্দুদের নিঃশেষ করার পরিকল্পনা করছে। সেখানে এমনকি হিন্দুদের ছুটি পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে, সেখানে হিন্দু উৎসব যেগুলো রয়েছে সেগুলোর ছুটি বাতিল করে দেওয়া হচ্ছে। আরো একজন হিন্দু যুবক আক্রান্ত হয়েছে, হত্যার পরিকল্পনা করা হয়েছে। কি বলবে পুরো বিষয়টিকে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
দেখুন, ব্যাপার হচ্ছে 1971-এ যখন বাংলাদেশের জন্ম, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি, আজকে সেই বাংলাদেশে যারা জেহাদিরা, ওরা ভুলে গেছে যে আজকে ওদের উৎপত্তিটা ভারতের দ্বারা। এবং আমি মনে করি যে যে কোনো রাষ্ট্রের মাইন দেওয়া সেই সরকারের গুরু দায়িত্ব। ভারতবর্ষ হোক বা বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা যে কোনো দেশ হোক, সেই দেশের মাইনরিটিদের সুরক্ষা দেওয়ার গুরু দায়িত্ব কিন্তু সে দেশের সরকারের। যে জায়গায় ইউনিট সরকার পুরো ফেল করেছে। একেবারে একেবারে আমি সঞ্জীব বাবুর কাছে পরে যাব, আমি একটু কার্তিক বাবুর কাছে যাব। কার্তিক বাবু, যে পরিস্থিতি এখন বাংলাদেশের, যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি, হিন্দুদের বাঁচার দায় হয়ে গেছে সেখানে, এবং তার প্রেক্ষিতে আমি যদি বলি, কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করছিলাম পুশব্যাক নিয়ে, হিমন্ত বিশ্ব সরকারের যে পদক্ষেপ, আমরা যদি দেখি তাহলে কি সঠিক নয় এই পদক্ষেপ? একেবারে সঠিক, কিন্তু তার আগে নিউজ লাইভ বাংলা দর্শকরা জানতে হবে যে খোকন দাস যার কথা আপনি বললেন, ওনার বয়স 50, দোকান বন্ধ করে, উনি ডক্টর হয়, ফার্মাসিস্ট হয়, উনি বন্ধ করে আসছিলেন, পিছন থেকে প্রথমে ওনাকে দা দিয়ে আঘাত করা হয় মাথাতে, উনি পড়ে গেলেন। ওনারা কিন্তু ওখানে স্টপ হয়নি, ওনারা আবার কি করলো, ওনার পেটের উপর আবার আঘাত করলো, তখন ওনার ইন্টেন্সাইন ক্রমে বেরিয়ে আসলো। মানে একদম লিটারেলি এই ওয়ার্ডগুলোই ব্যবহার হয়েছে, ওনার পত্নী এই কথাগুলোই বলেছে লিটারেলি। তারপর ওনাকে ওখানে, কিন্তু ওখানেও স্টপ হয়নি, তারপর ওনার গায়ে, ওনার মুখমণ্ডলে পেট্রোল ঢেলে দিয়ে ওনাকে জ্বালিয়ে দেওয়া হলো বাঁচার জন্য। তখন উনি ওই অবস্থাতে, একবার চিন্তা করুন, ইন্টেন্সাইন, যেটাকে আমাদের বাংলায় নাড়িভুড়ি বলা হয়, বেরিয়ে আছে, উনি ওখান থেকে দৌড়ে নদীতে ঝাঁপ দেন। তো এই কন্ডিশন হচ্ছে বাংলাদেশে এখন। তো আমি যেটা নাকি আমাদের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যেটা পুশব্যাকের কথা বলছি, এটা একটা ন্যায়িক একটা মানে লাইক ব্যাপার, এটার উপর ওটার সাথে কোনো মানে ইসে হতেই লাগে না। এটা সব দেশেই আমি বলবো যে যেই দেশে অনুপ্রবেশকারী এরকম যদি দৌরাত্ম্য থাকে, তখন ওখানে এরকম স্টেপ নেওয়াটা খুবই দরকারি। এখানে পুশব্যাক হচ্ছে, এখানে কাউকে মেরে ফেলা হচ্ছে না, কাউকে কেটে ফেলা হচ্ছে না, কাউকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু ওই দেশে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে কার্তিক বাবু, যথেষ্ট বেদনাদায়ক, উদ্বেগজনক, গা শিউরে ওঠে এই সমস্ত ছবি দেখলে। না না, সত্যি কথা, কারণ কি আমার কংগ্রেসের দাদা যেটা বললেন আমি সহমত প্রকাশ করবো, যে দেখুন, মাইনরিটি যে কোনো কান্ট্রির হোক, ওই কান্ট্রির সরকারের কিন্তু পরিচয় ওনাদের মানে উপর কিরকম নিরাপত্তা, ওটা নিয়ে কিন্তু পরিচয়ের উপর প্রশ্ন উঠবে। বাংলাদেশে আজকে ইউনিস বাবু, আপনি তো বাংলা বুঝেন, তো আশা করি এই নিউজটা যদি আপনি পান, আপনি বুঝবেন কথাটা। এই যে আপনাদের দেশে যারা নাকি মাইনরিটি, ওদের উপর এরকম ভাবে আঘাত করা হচ্ছে, ওদেরকে পুড়িয়ে জ্বালিয়ে যেভাবে মারা হচ্ছে, আপনি কি উত্তর দেবেন? কারণ মাইনরিটির উপর এরকম অত্যাচার কিন্তু সেই দেশের সরকারের উপর কিন্তু প্রশ্ন উত্থাপন করবেন, মুখটা দেখাবেন কি করে? একবার চিন্তা করবেন, ওই মাইনরিটিরা কি এরকম হয়? মাইনরিটি এবং যে ওই দেশে মেজরিটি, বড় ভাই ছোট ভাইয়ের মতো। যদি মাইনরিটিকে আপনারা দেখে যদি সামনে রাখতে না পারেন এরকম করে, তাহলে কিন্তু ওই আপনারা নামে বলুন আপনারা সরকার, কিসের সরকার? মনে হচ্ছে রেডিক্যাল কিছু একটা শক্তি আপনারা চালাচ্ছেন, আর মানে বিশ্বে দেখাচ্ছেন যে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা চালাচ্ছি, আপনারা শান্তির কথা বলুন। আপনারা তো একজন লিটারেট মানুষ ছিলেন, তো এই যদি হচ্ছে, এই দাগগুলো আপনার শরীর থেকে আপনি মুছবেন কি করে? এই প্রশ্ন কিন্তু সময় আপনাকে জিজ্ঞেস করবে। একদমই কাছে। আমি হাসিনাজির কাছে যাব। হাসিনাজি, যে বিষয়টি এখন উঠে আসছে, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেখানকার সংখ্যালঘু বলতে এখন প্রায় নেই বললেই চলে, মাত্র 9% গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের দেশে যারা সংখ্যালঘুরা রয়েছেন, আপনাদের সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, তারা কিন্তু সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে না, শুধু পুশব্যাক পর্যন্তই রয়েছে আমাদের সরকার। দেখেন, এটা আমি ভাবি যে কম্পেয়ার করাটা ঠিক না, বাট সব দেশে যে দেশে হোক, ওই দেশের নাগরিককে সুরক্ষা দেওয়াটা ওই দেশের সরকার এবং ক্ষমতায় থাকা লোকদের দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশে যে লাস্ট আপনার শেখ হাসিনা সাহেবার পরে যেটা একটা পরিবেশ হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক আর খুবই চিন্তনীয় বিষয়। কারণ কি, কোনো লোকদেরকে এইভাবে আপনার অ্যাটাক করা বা জ্বালিয়ে দেওয়া, কেউ ওইখানে খাড়িয়ে আপনার ভিডিও করতেছে এবং সহায় করে না, এটা তো মানবীয়তারও মানে চরম, মানে কি বলবো আর কি, ভাষা নাই ওই রকম বলার জন্য। কারণ এরকম ইনসিডেন্ট কোনো একজন লোকেই, সুস্থ একজন মস্তিষ্কর লোকে এই ঘটনাগুলো দেখতেও পারে না ঘটাটা, আর ঘটনাটা তো অনেক দূরের কথা। গতিকে যেটা ঘটনা বা লাস্ট আমরা 2-3টে ইনসিডেন্ট যেটা দেখলাম বাংলাদেশে, খুব দুর্ভাগ্যজনক যে এইসব ঘটনা কেন হচ্ছে। কেন ওই দেশের কি কোনো লোক ওইরকম সুস্থ মস্তিষ্কর নাই নাকি, যে এরকম রাজপথে কেউকে জ্বালাইয়া দেওয়া হচ্ছে, সব দেখছে এবং ভিডিও করতেছে এবং কেউ ওইটা বাধাও দিচ্ছে
না একজন হিউম্যান বিং হে কোনো যদি ভুলও করেছে আইনি ব্যবস্থা আছে ওটা শাস্তি হবে কিন্তু কেউ এরকম কিন্তু ভাবে তার অ্যাটাক স্ত্রী করা বলছেন তাদের জি, কোনো শত্রু নেই, শত্রু তার নাই, স্ত্রীর হ্যাঁ, মন্তব্য একদম কোনো normal শত্রু নেই, মানুষ, কারোর জি। সঙ্গে কোনো বিভেদ নেই, কোনো সমস্যা নেই, হঠাৎ করে কেন তার স্বামীর উপর এভাবে আক্রমণ করা হলো প্রশ্ন তুলেছেন তার স্ত্রী। কেন এভাবে হিন্দু যুবকদের টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, কিংবা ওটা কেন? আমার কথা হলো যে হিন্দুই হোক এবং মুসলিমে হোক কোনো যে কোনো ধর্মেরই হোক কিন্তু এই সব ঘটনা বা এইভাবে অ্যাটাক করা, এইভাবে মারা, রাজপথে এইভাবে জ্বালাইয়া দেওয়া, আমি ভাবি এটা একদম চরম নিন্দাজনক আর দুর্ভাগ্যজনক, এবং যে 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 ইনভলভ আছে এই ঘটনা ঘটার ক্ষেত্রে আমি ভাবি যে আইনি ব্যবস্থা নিয়ে ওনাকে অ্যারেস্ট করো, ওনাকে চরমের থেকে চরম পর্যায়ের শাস্তি দেওয়াটা উচিত। আইনজীবী রয়েছেন সুব্রত, ওখানে বাংলাদেশের আইন ব্যবস্থা বলে তো কিছু নেই, যেটা আমরা ছবিতে দেখতে পেয়েছি। প্রকাশ্যে মেরে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং ভিডিও করা হচ্ছে। তারপর একেবারে যারা দোষীরা রয়েছেন একেবারে বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কোনো ধরনের আইনি ব্যবস্থার তো কোনো বিষয়ই নেই ওখানে, তোয়াক্কাই করছে না। কি অবস্থা বাংলাদেশের? সে দেশের কি পরিস্থিতি এবং সে দেশের সংখ্যালঘুদের কি করুণ পরিস্থিতি আমরা সর্বদাই দেখতে পাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারি আজ সেখানে একটা ঘটনা হয়েছে, আজ সেখানে একটা ঘটনা হয়েছে, কিন্তু আলটিমেটলি যা কথাটা হচ্ছে গিয়ে যে সে দেশের সংখ্যালঘুরা কি আজ আপনি বলছেন 9%, অদূর ভবিষ্যৎ তারা 10 বছর কি এই 9% থেকে কত পার্সেন্টে নেমে আসবে সেটাই হচ্ছে গিয়ে বড় কথা। হ্যাঁ, এর জন্য আমি আরেকটা কথা আগেও যে কথাটা বলেছি আবার একই কথা আমি বলবো কি আমরা আগে যখন এই সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল, পরবর্তীতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, সেটা যখন আনা হলো, অ্যামেন্ড করা হলো, এই শ্রেণীর লোকদের যারা নাকি সেই দেশ থেকে নিজের প্রাণ হাতে নিয়ে এই দেশে ভারতবর্ষে এসেছিলেন, কারণ ওনারা জানেন যে ভারতবর্ষ ছাড়া ওনাদের আর কোনো জায়গায় স্থান নেই, জায়গা নেই। এবং এত আজ যারা শোক প্রকাশ করছেন আমার দুঃখ লাগে এবং ধিক্কার জানাই এই সব মানসিকতার লোকদের যারা আজ এই ক্রোকোডাইল টিয়ার্স যেটা বলে, আজ উনারা বলছেন কি এখানে কি হচ্ছে, তাদেরকে কেন প্রোটেকশন দেওয়া হচ্ছে না, কিন্তু অন্যদিকে উনারা যখন এই সিএ আনা হয়েছে সিএ এর উনারা বিরোধিতা করেন। এই সিএ এনে বর্তমান কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং আসামে যেভাবে মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কি পরিস্থিতি ফেস করতে হয়েছিল আমরা দেখেছিলাম, এবং উনারা বলেছিলেন লাখ লাখ বাংলাদেশি হিন্দু বাংলাদেশিরা হ্যাঁ এই দেশে চলে আসবেন। আজ পর্যন্ত আপনি বলুন তো কজন হিন্দু বাঙালি বাংলাদেশি যারা উনারা এই দেশে এসেছেন, কিন্তু হ্যাঁ উনাদের আজ একটা মনে বল আছে কি আমরা এই দেশে এসেছিলাম, আজ তো আগে ছিল 2014 পর্যন্ত, এখন 2024 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এখন উনাদের মনে একটা অ্যাটলিস্ট একটা উনারা এই দেশে এসেছেন যারা এই টাইমের মধ্যে। আমি এই বিষয়ে সঞ্জীব বাবুর কাছে, সঞ্জীব বাবু কার বিরোধিতা অনেকেই করেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখছি বাংলাদেশের পরিস্থিতি, কার প্রয়োজনীয়তা কার প্রাসঙ্গিকতা ওনারা কি বলেন সেটা উনাদেরকে বলা উচিত। একদমই কার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা নিয়ে আপনাদের এই মুহূর্তে কি মন্তব্য, যেটা বাংলাদেশের ছবি বলুন এবং আমাদের দেশের এই যেভাবে অনুপ্রবেশ ঘটেছে তা নিয়ে আপনাদের কি বক্তব্য? আমি তো চলে গিয়েছিলেন, আমি বলতে পারিনি। আমি সেটাই বলেছিলাম যে যে কোনো দেশের মাইনরিটি সিকিউরিটিটা সে দেশের সরকারের গুরুদায়িত্ব। এবং আর একটি কথা আমি বলে দিই, ক্রোকোডাইল টিয়ারের কথা বলা হয়েছে, তো আমি সেটা বলে দেই যে 2019-এ যখন কান নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন সেই ক্রোকোডাইল টিয়ার ফেলে বলা হচ্ছিল যে হিন্দিতে বলা হচ্ছিল যে বিশ্বের যারা হিন্দুরা আছেন उनके लिए भारत का द्वार हमेशा खुला है, वो हिंदू कहाँ जाएंगे। মানে বলা হয়েছিল যে বিশ্বের সারা হিন্দুদের দ্বার আমরা খোলা রেখেছি, ভারতবর্ষ এটাই ওদের আস্থানা। এটা 19-এর সময় একটা ক্রোকোডাইল টিয়ার দিয়ে বলা হয়েছিল। আজকে যখন সেই পার্শ্ববর্তী রাজ্যে যখন হিন্দু নিধন হচ্ছে, যখন আজকে মৌলবাদীরা হিন্দু হত্যা করে যাচ্ছে এবং লাইভ করে করে সমগ্র বিশ্বকে দেখানো হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমাদের ভারতবর্ষে আমি আজকে যেভাবে ইউনিট সরকারকে নিন্দা ও ধিক্কার জানাচ্ছি, আমরা দুঃখ প্রকাশ করছি ভারত সরকারের উপরে। আজকে যারা বলেছিলেন যে আমরা দ্বার খুলেছি সমগ্র হিন্দুদের জন্য, আমরা গ্রহণ করব, কাজ সেটির জন্য তৈরি করা হয়েছিল, এনআরসি সেটার জন্য তৈরি করা হয়েছিল। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে হিন্দু নিধন হচ্ছে, আমাদের সরকার ডিপ ডাম্প ও ব্লাইন্ড হয়ে বসে আছে।
আজ পর্যন্ত তাহলে আপনারা আমাদের বলুন সরকারের আপনারা কোনো কার statement সমর্থন নেই। করেন কি না কোনো করেন না। না না আমার এটা রয়ে গিয়েছিল। না না আপনি আমাকে কার প্রশ্ন সমর্থন করার করছেন পরে আপনারা বর্তমান শিফট হয়ে বাংলাদেশের গিয়েছিল। এবং বর্তমান কার পরিস্থিতির মাধ্যমে? দিকে লক্ষ্য রেখে আপনি কি কার কার সমর্থন মাধ্যমে? করছেন সেটা আপনি প্রথমত বলুন। হিন্দুকে আপনারা না না আপনারা সেটা বলুন উনি না, কথা বলে সেটা আপনারা সেটার বলেছেন, জবাব উনি আপনি কথা। দেবেন না, সেটার জবাব আপনি পার্লামেন্টে বলুন, দাঁড়িয়ে আপনি অমিত বলুন শাহজি বাংলাদেশের বলেছেন বর্তমানের যে পরিস্থিতির आसाम দিকে में লক্ষ্য রেখে हमने আপনারা 8 কি लाख কার সমর্থন করবেন। 8 लाख विदेशियों को चयनित किया है। সেই 8 লাখ কারা হিন্দুরা বিদেশি ছিল? না না আপনি অমিত বলুন শাহ না যখন পার্লামেন্টে কি বলেছিলেন, কাকে আপনারা সমর্থন করছেন না করবেন না। আবার প্রশ্ন শোনার কি সাহসটা নেই না আপনার? না আমার তো আছে, কিন্তু আপনার সেই উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আপনি সেটা ক্ষমতা নেই আপনার দেওয়ার, কারণ আপনারা এইভাবে মানুষকে গুমরাহ, আপনি তো হিন্দিতে আপনার হিন্দি শব্দ আমি বলছি, আপনারা মানুষদেরকে এইভাবে গুমরাহ করতে ভালোবাসেন, কারণ আপনারা সঠিক সিধাসিধি জবাব দিবেন না। গ্রহণ করব, আমাদের স্থান দেব, আর পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন হিন্দুদের নিধন হয় চোখ মুখ বন্ধ করে বসে আছেন, আজকে আপনাদের ক্রোকোডাইল টিয়ার কোথায় গেল? না, আজকে কোনো স্টেটমেন্ট বলুন আসছে না, না কেন? আমি এত সময় আজকে ধরে নরেন্দ্র শুনছি, মোদীজি, কিন্তু আমি আসাম একবারও সরকার, উত্তরটা পাচ্ছি কেন্দ্র না সরকার কি থেকে আপনি কেন্দ্র কার সরকার সমর্থন statement করছেন আসছে না কার এই সমর্থন জন্য করছেন বলছি, না, সেটা আমি crocodile শুনতে টিয়ারকে পাচ্ছি বলা হয়েছিল না। না, সেটা এটাকে বলে crocodile টিয়ার। না, না, বলুন না। 19 বলা হয়েছিল সারা আবার। আপনারা আজকে কাকে কি নিধন সমর্থন হচ্ছে, করছেন কোনো না রোল করছেন নেওয়া না, হচ্ছে না। সেটা আমরা কার শুনতে stand পাচ্ছি না। আমরা বারবার ক্লিয়ার করেছি। আপনারা এটা হচ্ছে আজকে কি আপনাদের আপনার নেচার, প্রশ্নের আপনারা জবাব কোনো দেওয়ার জন্য তো সময় আমি বসিনি। আপনারা যে সর্বদা topic এ debate আজ হচ্ছে, বাংলাদেশে ঘটনা anchor হওয়ার কে পর আমি আপনারা জবাব দুঃখ দিচ্ছি। প্রকাশ করছেন, কেন্দ্রীয় সরকারকে বলছেন কি বাংলাদেশের উপর আক্রমণ করা হোক, বাংলাদেশের উপর এটা ইম্পোজ করা হোক, রেস্ট্রিকশন ইম্পোজ করা হোক, কিন্তু আপনারা উনাদের শরণার্থী যারা এই দেশে এসেছে উনাদেরকে নাগরিকত্ব নিশ্চিত করার জন্য আমি যে আজকে কা আপনাকে প্রশ্ন কা করছি, আনা হয়েছিল আপনি সেটার কি আপনারা জবাব সমর্থন দিবেন? করেন না, যে আমার সেটাকে বলা হয় পার্শ্ববর্তী ডাবল রাষ্ট্র স্ট্যান্ডার্ড, হিসাবে সেটাকে বেশ বলা হয় চোখ ডাবল মুখ স্ট্যান্ডার্ড, বন্ধ সেটা করে বসে মানুষ আছে। আপনাদেরকে দেখছে। মোদী সরকারের কোনো স্টেটমেন্ট নেই, আর বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, আপনি আবার হিন্দুর কথা বলছেন। আপনারা আরে মোদী সরকার বলুন না, কেন্দ্রীয় সরকার তো কা এনেছে উনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, আপনারা কি করেছেন? 19-এ আপনারা কি করেছেন? আপনাদের দরদটা অন্যরকম ছিল, আপনারা কি আর এখন বলেছেন? 25-এ অন্যরকম হয়ে গেছে, স্টেটমেন্ট বদল হয়ে গেছে, আজকে হিন্দুত্ব ডেফিনেশনটা আলাদা হয়ে গেছে, আজকে বাংলাদেশে হিন্দু হিন্দু না, আপনারা কা আজকে বাংলাদেশে আপনারা কা হিন্দু হচ্ছে। বিরোধিতা তাহলে করেন, কি- তাহলে কি আপনারা সঞ্জীব বাবু, হচ্ছে গিয়ে তাহলে কি বাংলাদেশের সঞ্জীব বাবু আপনি সংখ্যালঘুদের বলতে বিরোধী, চাইছেন? আপনারা বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার কথা চিন্তাই করেন না, তার জন্য আপনারা 100% কা বিরোধিতা করছেন। অ্যাসেম্বলির ভিতরে, পার্লামেন্টের ভিতরে, অ্যাসেম্বলির বাইরে, পার্লামেন্টের বাইরে আপনারা আমরা বলুন জোর না, গলায় বলেছি, আপনারা তথাপি আপনি উত্তর বাংলাদেশের দিবেন না, প্রত্যেক minority তথাপি কে আপনি উত্তর দিবেন না সুরক্ষা কি দেওয়ার আপনি অধিকার, কার সমর্থন করেন দায়িত্ব না করেন বাংলাদেশ না, সরকারের আছে, কারণ এবং আপনাদের পার্শ্ববর্তী আপনাদের রাষ্ট্র দলের হিসেবে স্ট্যান্ড, মোদী আপনাদের সরকারের দলের দায়িত্ব রয়ে স্ট্যান্ড, গেছে। আপনাদের দলের স্ট্যান্ড হচ্ছে গিয়ে কা বিরোধিতা করা, কার তাহলে বিরুদ্ধে আপনি- সুপ্রিম কোর্টে আপনার মামলা stand করা, আমাদের উপর কার আপলোড বিরুদ্ধে করবেন যদি না। কোনো দল আপনার কোনো নিজের দল বক্তব্য করে থাকে রাখুন। সেটা কংগ্রেসও You আছে, are not আপনার দল authorized to সুপ্রিম direct কোর্টে me to কেস speak করেছে on যাতে anything. যাতে বাংলাদেশে আমি যে সে দেশের কথাটা সংখ্যালঘুরা বলছি, শুধু বাংলাদেশ না। বাংলাদেশে হিন্দু সময় একদম সুরক্ষার কমে কথা গেছে, বলা হয়েছে। সময় একদম কমে গেছে। বাংলাদেশের হিন্দুর সুরক্ষার কথা বলা হয়েছে। আপনারা আজকে কেন্দ্র আপনারা সরকার কি ওনাদের করছে? সুরক্ষা যাতে আজকে কেন্দ্র সরকারের আপনারা কি সুরক্ষা রয়েছে নিশ্চিত বাংলাদেশের করার জন্য ব্যাপারে? আপনাদের দল কি 19-এর করেছে, সময় বলা আপনারা হয়েছিল, বিরোধিতা করে সুপ্রিম প্রত্যেক কোর্টে হিন্দু কেস আমাদের করেছেন। আপন। আজকে বাংলাদেশের হিন্দুরা কোথায় চলে গেল? আজকে কার কোথায় একদমই সমর্থন গেল? সঞ্জীব করবেন না বাবু, করবেন না? আর যাই হোক আমরা আমাদের দেশে আমাদের রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আমরা মেনে নিতে পারবো না, আমরা সহ্য করে নেব না, সেটা আমরাও কারণ support করি। কারণ কারণ যাই হোক ইলিগাল যারা আছে, ইলিগাল যারা এনক্রোচার আছে, মাইগ্রেন্টস আছে, একদম। আমরা ওদেরকে স্থান দেব না, আমরাও বলছি। তবে ইলিগাল মাইগ্রেন্টস সিলেক্ট করার সময় উচিত ভাবে করা হোক, ডকুমেন্টেশন ভালো করে দেখা হোক, যাতে বাংলাদেশ পাঠাবার পরে সুপ্রিম কোর্টে গিয়ে আবার ইন্ডিয়ান হয়ে ফিরে আসা না হোক। এই আরে, হেনস্থার শিকার যাতে দেখুন, কোনো ব্যক্তি না হোক। আপনারা তো কা নিয়ে সুপ্রিম কোর্ট গেছেন, আপনারা সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি এতই দরদ যে আপনারা কার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে চলে গেছেন। এটা হচ্ছে কি আপনাদের সেই জন্য তো আসল কার নিয়ে আসল আমাদের stand আসল আমরা আপনাদের পরিচয় এবং আসল পার্লামেন্টের ফেস হচ্ছে কিন্তু কি যাই আপনাদের। বলুন না কেন পার্লামেন্টের সঞ্জীব বাবু, বাইরে কা রেখেছে। বিরোধিতা কিন্তু কা বিরোধিতা এখনকার সময় দাঁড়িয়ে বলবো কা বিরোধিতা করা কিন্তু উচিত হয়নি, যারাই করেছে, যে সমস্ত দল সংগঠনই করেছে, কারণ আজকের যা পরিস্থিতি সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কা এবং এই যে তখন আমরা পুষব্যাক, বলেছিলাম কার প্রয়োজনীয়তা কি, তো ওনারা বলেছিলেন লক্ষ লক্ষ বাংলাদেশি এসে যাবে। আজ কজন বাংলাদেশি এসেছেন সঞ্জীব বাবু বলুন, আজ বলুন কজন, কয় লক্ষ? 2014 থেকে 24 পর্যন্ত সেন্টারে আপনারা আছেন, কজন বাংলাদেশিকে পুশব্যাক করেছেন? আরে ওনাদের সুরক্ষার কথা বলুন, পুষব্যাকের তো সুরক্ষার কথা বলুন, সুরক্ষার কথা বলুন, প্রত্যেক সে না, দেশের না, সংখ্যালঘুদের সুরক্ষার সঞ্জীব কথা বাবু, বলুন।
প্রায় প্রত্যেক দিনই পুশব্যাক হচ্ছে, আমাদের কাছে তথ্য আসছে, কিন্তু পুশব্যাক আমি ছেড়েই দিলাম, পুশ- আমি পুশব্যাক ছেড়েই দিলাম, সেই কিন্তু জন্য আপনারা বলছি। কজন বাংলাদেশি না, না, সেই দেশের illegal সংখ্যালঘুদের migrants নিরাপত্তা কে দেওয়ার জন্য pushback উদ্যোগ করুন নিয়েছেন? with proper documentation, আপনারা কখনো কি proper হেল্প ডেস্ক loyalty, বসিয়েছেন proper কি judgment, ওনারা proper যারা এসেছে এই supervision? দেশে আমরা ওনাদেরকে আপনাদের কিভাবে পাশে আছি। হেল্প তবে করা আমরা যায়? আপনাদের পাশে সে জায়গাতে নেই যে আপনা- একজনকে পাঠিয়ে আপনি দেবেন ব্যক্তিগতভাবে এবং আপনার বাংলাদেশ, দল border হচ্ছে ছেড়ে গিয়ে দিলেন। কা ও বিরোধী, সুপ্রিম কোর্টে আপনাদেরকে আবার- কখনোই সুব্রতী একদম ছোট্ট করে তুমি যদি বলো। না না, আমি শেষে একটাই কথাই বলবো রূপাদি, কি আমরা যে কথাটা তুমি শেষে বললে কি কার প্রয়োজনীয়তা, আমি এটা দিয়েই শেষ করতে চাইবো, কারণ যেহেতু বর্তমানে 9% এসে গেছে সে দেশের সংখ্যালঘুরা, তো সে দেশের সংখ্যালঘুদের চিন্তা করেই এই বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার এই আইনটাকে প্রয়োগ করেছিল। আমি যদি বলি এই আইনটা কত দূরদর্শী ছিল, তখন কিন্তু কিছু কিছু দল এমনভাবে প্রপাগান্ডা স্প্রেড করেছে কি লাখ লাখ বাংলাদেশি এই দেশে এসে যাবে, কিন্তু সত্যি অর্থে আসামে এখন পর্যন্ত 2জন না 3জন মাত্র যারা শরণার্থী হিসেবে বা এসেছিলেন সেই দেশ থেকে নির্যাতিত হয়, ধর্মীয় নির্যাতনের শিকার হয়, এই দেশের নাগরিকত্ব পেয়েছে। এর জন্য কিন্তু হ্যাঁ, আমাদের কাছে একটা অপশন খোলা রয়েছে ওনাদের কাছে, যদি ওনারা এসে থাকেন সে দেশে। তুলনামূলকভাবে যদি আমরা দেখি আজকে পুশব্যাক ওনাদেরকে, আজ সে দেশে ওনারা বলছেন কি আপনারা যেভাবে রিভেঞ্জের মোড নিচ্ছেন, একদম পারফেক্ট ওয়ার্ড উনি ইউজ করেছিলেন, রিভেঞ্জ, একদম ডাহা মিথ্যা কথা। সরকার পুরো লিগেলি করছে, কোর্টের অবজারভেশন আছে, কিন্তু সেই দেশে কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কোনো কোর্ট নেই, কোনো সরকার নেই, প্রধান উপদেষ্টা নেই, কোনো উপদেষ্টা নেই, কোনো ফোরাম নেই। কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা স্তরেই লিগেলি ফোরাম রয়েছে, সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, কোনো ধরনের ডিসপ্যারিটি নেই। আর্টিকেল 14 ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে। বেশ বেশ বেশ, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনায় আসার জন্য। আমাদের সঙ্গে কার্তিক বাবু রয়েছেন সমাজ কর্মী, এবং কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় ছিলেন আইনজীবী সুব্রতী সরকার, এআইডিএফ এর মুখপাত্র হাসান আহমেদ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সাফ কথা এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলা। ধন্যবাদ।